লুৎফুজ্জামান বাবর যদি আজ ক্ষমতায় থাকতেন তাহলে ভারতের মতো দেশ বাংলাদেশকে এভাবে পানিতে ভাসাতে পারত না। কথায় আছে বাপেরও নাকি বাপ থাকে। পার্শ্ববর্তী যে দেশের ইশারায় এতদিন বাদর নাচ নেচেছে শেখ হাসিনা সরকার, সে দেশটির বুকেই একসময় ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশের লুৎফুজ্জামান বাবর। তার কারণে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা, সে সময় তার নাম শুনলেও হাঁটু কাঁপত পার্শ্ববর্তী দেশের দাতাদের। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুঃসাহসী ব্যক্তি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ইতিহাস বলে বাবর ক্ষমতায় থাকাকালীন কোনোদিনই ভারত এভাবে বাংলাদেশে পানি ছাড়তে পারেনি। তাই ওই হিসেবে বলাই যায়, আজ যদি বাবর ক্ষমতায় থাকত তাহলে ভারত কোনোভাবেই পানি ছাড়তে পারত না। যে ভারত তার নাম শুনলে হু হু করে কাঁপত, সে ভারত পানি ছাড়ার সাহস তো দূরের কথা। কথিত আছে 2004 সালে 7 সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের 7 অঙ্গরাজ্য অস্থিতিশীল করার ক্ষেত্রে তার ব্যাপক ভূমিকা ছিল। অনেকে বলেন চীন পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি ভুগিয়েছেন লুৎফুজ্জামান বাবর। 2004 সালে ভারতের এ 7 অঙ্গরাজ্য মূল ভারত থেকে আলাদা হতে বিদ্রোহ করে। তখন সেখানকার আন্দোলনকারীদেরকে 10 ট্রাক অস্ত্র, গোলাবারুদ ও রকেট লঞ্চার সরবরাহ করার বন্দোবস্ত করেছিলেন এই বিএনপি নেতা। সেই অস্ত্র জায়গামতো পৌঁছাতে পারলে 7 সিস্টার্সের আজ কি অবস্থা হতো তা ভাবতেও গা শিউরে ওঠে। অনেকে মনে করেন অস্ত্রগুলো পৌঁছাতে পারলে 7 সিস্টার্স আজ বাংলাদেশের অংশ হয়ে যেত। তখন এ অঞ্চলের শাসনভার বাংলাদেশের আয়ত্তে চলে আসত। কিন্তু দুঃখের বিষয়, শেষ পর্যন্ত সেটি করা সম্ভব হয়নি। ভারতের বিরুদ্ধে যুদ্ধের সহায়তা করার এ সাহস বাবর পেয়েছিলেন তার একচ্ছত্র ক্ষমতার কারণে। 2001 সালের নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসাবে নেত্রকোনা 4 আসন থেকে সাংসদ নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর। প্রথমবার বিএনপির হয়ে ইলেকশনে জিতে মন্ত্রিসভার দায়িত্ব পেয়ে যান এ সাবেক নেতা। মাত্র 43 বছর বয়সে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে যান। এর পেছনে বড় কারণ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সাথে তার বিশেষ ঘনিষ্ঠতা। 1991 সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রথমবার সংসদ সদস্য পদ লাভ করেন বাবর। এরপর 1996 সালে বিতর্কিত নির্বাচনে তিনি জয়লাভ করলেও নির্বাচন বাতিল হওয়ায় ক্ষমতা ভোগ করা হয়নি তার। 2001 সালের নির্বাচনে পুনরায় বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় তিনি তারেক রহমানের সাথে সখ্যতা গড়ে তোলেন। প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তাকে প্রচুর স্নেহ করতেন। এরপরেই তিনি মন্ত্রিসভার দায়িত্ব পান এবং অল্প সময়ের মধ্যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তিনি কিছু আগের মন্ত্রীদেরকেও ছাড়িয়ে যান। বলা হয়ে থাকে তার দায়িত্বকালে ভারত বাংলাদেশের সীমান্তে সবসময় অস্থিরতা লেগেই থাকত। ভারত একটি গুলি ছুড়লে পাল্টা 2টি গুলি ছুড়ত বিজেপি। তার সময় বাংলাদেশের সাহস হারে হারে টের পেয়েছিল ভারত। লুৎফুজ্জামান বাবর যদি আজ ক্ষমতায় থাকতেন তাহলে ভারত এ বন্যার পানি ছাড়ার সাহস কোনোদিনই পেত না। তখনকার সময় যে কোনো পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভারত বাংলাদেশ সরকারকে আহ্বান করলেও আপোস করতে নারাজ ছিলেন বাবর। ভারতকে উদ্দেশ্য করে তার দেওয়া উই আর লুকিং ফর শত্রুস ডায়ালগটি আজও মানুষের মুখে মুখে পরিচিত। তার কারণে ভারতের সাথে বিএনপি সরকারের সম্পর্ক সে সময় বৈরিতে দেখা দিয়েছিল। সে সময় দেশের মধ্যে দুর্নীতিবাজ বা সন্ত্রাস দমনে খুব হার্ডলাইনে ছিলেন। এমনকি তার নিজের দলীয় লোকদেরকেও তিনি ছাড় দেননি। তার দায়িত্বকালে বিএনপি সমর্থিত অনেক দুর্নীতিবাজকেও আইনের আওতায় আনা হয়। রাজনীতিতে আসার আগেও দাপুরে জীবনযাপন করেছিলেন বিএনপির এ খ্যাপাটে নেতা। 1958 সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল HSC পর্যন্ত। আবার কেউ কেউ বলেন তিনি নাকি মেট্রিক পরীক্ষায় দেননি। যাই হোক, দেশ স্বাধীন হওয়ার পর ঢাকায় চলে আসেন বাবর। কথিত আছে 80-র দশকে বাবু ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এই ব্যবসা থেকে তিনি প্রচুর অর্থ সম্পদ গড়ে তোলেন। কিন্তু তার পরিবার বা তার আত্মীয় স্বজনদের থেকে জানা যায় তিনি এসব ব্যবসার সাথে জড়িত ছিলেন না। তার নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য এসব কথা ওঠানো হয়। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত করা হয়। 21শে আগস্টের গ্রেনেড হামলায় জড়িত থাকার দায়ে 2018 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায়ও তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। প্রিয় দর্শক, বাবরকে ছেড়ে দেওয়া উচিত কিনা তা কমেন্ট বক্সে লিখে জানান।